বিদায় দিয়ে দেয়, বিদায় আমার দর্শককে। ভালো থাকো, সফলতার পিছনে না ভেগে তুমি এমন ভাবে কাজ করবা সফলতা তোমার পিছনে ভাগবে। ফ্ল্যাগশিপ টাইপের যেই ফোনগুলো আছে আপনারা সেই সমস্ত ফোন ইউজ করবেন মোটো ব্লগ, যে কোনো ব্লগের জন্য। নর্মাল এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আহ শুভ বিকাল। আজকে বিকালে নিউ মার্কেট থেকে কাজ শেষ করেছে আমার বন্ধু গৌরাঙ্গের সাথে দেখা। সে অন্য একটা অর্গানাইজেশনে আছে, তো তার সাথে কিছুটা কথোপকথন হলো, চাটা খেলাম। তো নিউ মার্কেট থেকে চলে যাব, বন্ধুর কাছ থেকে বিদায় নিব, তাকে নিয়ে একটু যেতে যেতে গল্প করতে করতে আপনাদের সাথে যাব। আপনারা আমার সাথেই থাকবেন। এই হচ্ছে বর্তমানে নিউ মার্কেটের অবস্থা। নিউ মার্কেটে আপনারা জানেন যথেষ্ট ক্রাউড এরিয়া, যেখানে রিক্সা প্লাস মানুষ পা ফেলানোর জায়গা থাকে না। আগে আরো বেশি এরকম ঝামেলা থাকতো, এখন কিছুটা কমেছে মানুষের আনাগোনা, কারণ বাংলাদেশের রাজধানীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আপনার আন্দোলন কিংবা বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন রকমের কর্মসূচি চলছে, যার কারণে ঢাকাতে অনেক মানুষ প্রবেশ করতে পারছে না, বিধায় মানুষের সংখ্যা ওই রকম না আর কি। নিউ মার্কেটে আপনারা জানেন সবসময় প্রচুর ক্রাউড থাকে, যেখানে পা ফেলার জায়গা থাকে না। তা আমরা আজকের ব্লগটা শুরু করছি মোটো ব্লগ নিউ মার্কেট এরিয়া থেকে। সবাই আমার সাথে থাকবেন, আমি আবুল কালাম আজাদ আপনাদের সাথে আছি। আমার মোটো ব্লগ জানেন আপনারা S22 আলট্রা, যেটা কিনে ধরা খেয়েছি কিনা ভালো করেছি, অনেকেই বিভিন্ন রকম আমাকে কমেন্টস করেছেন, ধন্যবাদ। কারণ সবাই আমার শুভাকাঙ্ক্ষী বলেই আমাকে এই ধরনের কমেন্টস করে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। পজিটিভ নেগেটিভ কমেন্টস দুটোই আমার জন্য একটা পাওয়া, কারণ ভিউ না করলে তো, ভিডিও না দেখলে তো আর কমেন্টস আসে না। আপনি দেখেন বলে একটা কমেন্টস করতে পারেন, আর সেই কমেন্টসটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। জানি না কি কি টুইস্ট এই ভিডিওর মধ্যে ঘটে যায়, আপনারা সাথে থাকবেন, দেখবেন ভিডিওটা। আমার বন্ধু গৌরাঙ্গ আছে আমার সাথেই। আমরা সে ধানমন্ডি পর্যন্ত যাবে, তার গন্তব্যস্থল। তারপরে আমি চলে যাব আমার গন্তব্যস্থলে। তো এই হচ্ছে নিউ মার্কেটের ভিউটা। ওই যে অনেক দোলনা ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে অনেক গ্লোসারি আইটেম, মুদি দোকান, মুদি শপ, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, অনেক কিছু। এই পাশে খেলনার দোকান। নিউ মার্কেট মানে সবকিছুতেই ভরপুর। নিউ মার্কেটে সকল প্রোডাক্ট আপনারা চিপ মূল্যে পাবেন বাংলাদেশের নিউ মার্কেটে। আপনারা জানেন কলকাতার নিউ মার্কেট আর বাংলাদেশের নিউ মার্কেট একটা ঐতিহ্যবাহী, একটা ট্রেডিশন, একটা ভাইব আছে, যেখানে আপনারা আসলে ভিজিট করলে সরাসরি বুঝতে পারবেন নিউ মার্কেট কি জিনিস। হ্যাঁ, নিউ মার্কেটে সরাসরি না আসলে বুঝতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটা মার্কেট নিউ মার্কেট, যেখানে লো লেভেল, মিডিয়াম লেভেল, হাই লেভেলের সকল কাস্টমার এখানে আসে শপিং করতে, কেনাকাটা করতে। সেই সুবাদে নিউ মার্কেটে সবসময় জাম লেগে থাকে, এবং জ্যামের পরিমাণটাও কিন্তু অনেক লং। এখানে আপনি কি বলে, একেবারে সাদাসিধা ভাবে সাদামাটা হয়ে চললে আপনাকে কেউ জায়গা দিবে না। আপনি কিছুক্ষণ আগে দেখলেন একটা গাড়ি, মনে করেন রাস্তায় বাড়ি দিচ্ছে, আমি সামনে দিয়ে চলে এসেছি, কারণ আমি যদি তাকাই থাকি আমাকে তাকাই থাকতে হবে। তার মানে দ্যাট মিনস আপনার কাজ আপনাকে একটু কিছুটা হলো বুদ্ধি খাটিয়ে জোর প্রয়োগ ভাবে করে আদায় করে নিতে হবে, এবং আপনাকে আপনারটা বুঝিয়ে নিতে হবে। তা না হলে আপনি ঠকে যাবেন। নিউ মার্কেট এলাকাটা এরকম। তাছাড়া কোনো দোকানের সাথে বাক বিতরণ, কি বলে, তর্কাতর্কি তর্কাতর্কি তো থাকি। দোকানদার না, এখানে একটা ট্রেডিশন আছে, তো কাস্টমারকে হুক মেরে কথা বলে, খোঁচা মেরে কথা বলে, সেই স্বার্থে এই সুবাদে অনেক সময় কাস্টমার এবং বিক্রেতা দুইজনের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়, সেটা তো আছেই। সেটার জন্য অনেক সময় টিভিতে অনেক নিউজ হয়েছিল। আমরা এখন নিউ মার্কেটের এক্সিট দিকে আছি, দুই পাশেই দেখতে পাচ্ছেন জুতার দোকান প্রচুর। শীতকাল চলে এসেছে, ক্যাটস, অনেক রকমের ক্যাটস চলে এসেছে। যারা ক্যাটস লাভার, শীতকালে ক্যাটস পরেন, তারা নিউ মার্কেটে আসলে চিপ প্রাইজে পাবেন। এই পাশেও আছে, দুই পাশে আছে। আর তাছাড়া তো মেয়েদের জন্য, মেয়েদের প্রসাধনীর জন্য নিউ মার্কেট বিখ্যাত।
গ্লাসের সানগ্লাস, যারা সানগ্লাস লাভার, একটু কিছুটা সানের মধ্যে রোদের মধ্যে সানগ্লাস পরতে ভালোবাসেন, তো তারাও কিন্তু নিউ মার্কেটে আসলে বিভিন্ন রকমের হরেক রকমের কালেকশন আপনি নিউ মার্কেট থেকে কালেক্ট করতে পারবেন খুব সহজেই। তো নিউ মার্কেট থেকে বেরিয়ে গেলাম আমরা, এখন মেন রাস্তায় এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম, যেহেতু অফিস টাইম শেষ হয়ে গেছে। অফিস টাইম শেষ হয়ে যাওয়ার কারণে অফিস ছুটি হলে যেটা বোঝেন আপনারা, রাস্তায় অনেক ক্রাউড জমে যায়, অনেক জ্যাম হয়ে যায়। সকল গাড়ি ঘোড়া দেখেন, মানুষও প্রচুর, গাড়ির তুলনায় মানুষ প্রচুর। গাড়ি যতটা যে পরিমাণ আছে তার চেয়ে বেশি মানুষ। হ্যাঁ, রাস্তার মাঝখান দিয়ে মানুষ চলাচল করতেছে। যাও 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 যাও। হ্যাঁ, এই যে মনে করেন ফুটপাত ব্যবহার করতেছে। ফুটপাত ব্যবহারের ফলে আমাদের আসলে যারা যে কোনো রিক্সা চালক বলেন, বাইক চালক বলেন এবং বাস চালক বলেন, প্রাইভেট চালক বলেন, সবারই আর কি ড্রাইভ করতে কষ্ট হয়ে যায় এখানে। যেই কষ্টটা আসলে এটা মানে থেকেই গেছে সবার মনে। তা আমি এখন এই যে নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। উল্টা পাশেও আছে অনেক শপিং মল আছে এখানে। বাংলাদেশের মানে সবচাইতে লোয়েস্ট প্রাইজে আপনারা এখানে যে কোনো প্রোডাক্ট পাবেন। মানে যারা জানেন নিউ মার্কেটে এরকম একটা এলাকা, এখানে আপনি লো প্রাইজে মানে নিত্যদিনের আপনার যেই ব্যবহার্য প্রোডাক্ট এটা আপনি এখানে পেয়ে যাবেন। আর বাম পাশে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ। ঢাকা কলেজটা নিউ মার্কেট এলাকায় অবস্থিত বলে এখানে মাঝে মধ্যে হট্টগোল। ঢাকা কলেজ সামনেই সিটি কলেজ, দুই কলেজ মিলে একটু ঝগড়া মগড়া লাগে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ মিলে। দুর্ঘটনা মানে দুর্ঘটনা বলতে তারা ঝগড়া লেগে গিয়েছিল আর কি, কোন একটা বিষয় নিয়ে। তো যাই হোক, এগুলা স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে অনেক ইউনিভার্সিটি, যারা এই ইউনিভার্সিটিতে পড়েছেন তারা জানেন কোনো না কোনো বিষয় নিয়ে, একটা না একটা বিষয় নিয়ে লেগে যায় আর কি, ঝগড়া ঝামেলা বিবাদ। আমি এই কলেজের ছাত্র, আমার এই কলেজের পাওয়ার বেশি, আমি এই কলেজের আমার এই বেশি সেই বেশি, এরকম হয় আর কি। আমরা সায়েন্স ল্যাব মোড়ে চলে এসেছি, সায়েন্স ল্যাব মোড়ে আছি। সিগন্যালের মধ্যে পড়ে গিয়েছি সায়েন্স ল্যাব মোড়ে। আর এখানে আপনারা জানেন যারা সঙ্গীত শিল্পী, বাদ্যকার, যারা বাদক, এখানে প্রচুর আইটেম পাওয়া যায়। আপনার গিটার, তবলা, আর অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো আছে, মানে শিল্পীদের যারা সিঙ্গার, তাদের জন্য একটা মানে পছন্দের জায়গা আর কি এই জায়গাটা। হ্যাঁ, শরীরটা যদিও বেশ কিছুদিন ধরে ভালো নেই, শরীরটা জ্বর ঠান্ডার কারণে, আবহাওয়ার পরিবর্তন কিছুটা খারাপ। তো একটু তো কথা বলতে কষ্টই হচ্ছে, বুঝতেই পারছেন ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো সবাই মাফ করবেন আমাকে। আর যেহেতু আমি একটা বড় পরিবার আমার আমার সাথে সংযুক্ত আছে ইউটিউব এবং ফেসবুকে, সেই ক্ষেত্রে আমার একটা দায়বদ্ধতা থাকে, আমি কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব। এটা একটা ভালো দিক, মানে আপনি ওই মেইন রোডে কিন্তু প্রচুর জ্যাম থাকে, যার কারণে আপনি যদি ধানমন্ডি লেকের ভিতর দিয়ে চলে আসেন, খুব সহজে মানে হালকা পাতলা জ্যামের মধ্যে পড়তে পারেন। খুব সহজে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন, আপনি যদি শর্টকাট কোনো ওয়ে চান। শর্টকাট ওয়েটাই এটাই, এই রাস্তাটাই। তো নিউ মার্কেটে যাওয়ার একটা রিজন ছিল আজকে, যেহেতু উইন্টার চলে এসেছে, মানে যেই বাইক চালাতে গেলে শীতের জ্যাকেট লাগে, তো বাইকের
না হলে বুকে ঠান্ডা লেগে যায় বাতাসে। সেটাই অ্যাভয়েড করার জন্য, মানে সেটা প্রতিরোধ করার জন্য আর কি বন্ধুকে নিয়ে একটা জ্যাকেট নিলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব চিপ প্রাইসে, খুব ভালো কোয়ালিটির একটা জ্যাকেট আর কি, খুব চিপ প্রাইসে। আরেকটা জ্যাকেট পছন্দ ছিল, কিন্তু আমার তো ওই টাইপের জ্যাকেট অনেকগুলো আছে, যার কারণে ওইটা আমি নেই নাই। আমার যেটা দরকার, না এই দিক দিয়া নেমে দেবো এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে দোস্ত, বিদায় দিয়ে দে, বিদায় আমার দর্শককে। ভালো থাকো। তো বন্ধুকে বিদায় দিয়ে দিলাম, সে তার অফিসে চলে যাবে, আমি আমার গন্তব্যে চলে যাই। এটা হচ্ছে আপনার ধানমন্ডি রোড, মডার্ন আনোয়ার খান হাসপাতালের সামনে দিয়ে বের হয়েছি, লেক পার দিয়ে, ধানমন্ডি লেক দিয়ে। লেবেড হাসপাতাল আরো পিছনে ফেলে আসা হয়েছে। তারপরে এআর সেন্টার শপিং মল, হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট। ঢাকা শহর মানে অফিস টাইম এবং অফিস ছুটি হয়ে গেলে ঢাকা শহরের রাস্তাতে প্রচুর জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। আমরা যখন জ্যাম থাকে না তখন জ্যামটাকে খুব মিস করি। তবে এটা আমাদের অনেকের সময়, মূল্যবান সময় কিল করে এই জ্যাম। হ্যাঁ, আমরা আসলে এই কি বলে একটা এনভায়রনমেন্ট ঢাকা সিটি চেয়েছিলাম, চেষ্টা করছে, যেহেতু স্বৈরাচারের পতন ঘটেছে সেখান থেকে হয়তো মানে যারা এখন বর্তমানে আছে তারা হয়তো কিছুটা পরিবর্তন করবে, না হয় তারা সুষ্ঠু নির্বাচনের আয়োজনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা হয়তো মানে উন্নয়নের ভালো কাজ অবদান রাখবে আর কি, তাদের কাছে এটা আমাদের এক্সপেকটেশন। আদারওয়াইজ তো আমরা আসলে যারা সাধারণ মানুষ, আমজনতা, জীবিকা নির্বাহ করি কাজের মাধ্যমে, তারা কিন্তু আসলে এই সরকারের কাছ থেকে তেমন কিছুই চায় না। সরকার যে আমাকে খাওয়াই দিবে, সরকার আমাকে ভরণপোষণ দিবে, সরকার আমার দায়িত্ব নিবে, এমনটা নয়। কিছু নিরীহ মানুষ আছে, তাদেরকে শুধু সরকারের দায়িত্ব নিলেই এনাফ, আদারওয়াইজ কিন্তু লাগে না। যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, এরা কিন্তু নিজের কাজ নিজেরাই যোগান দিয়ে তারপরে চলে আর কি, নিজেরটা নিজেরাই যোগান করে সংসার চালায়, জীবিকা নির্বাহ করে, তাদের কিন্তু দায়িত্ব নিতে হয় না। বাট যারা একেবারে অসহায়, তাদের কোনো কিছু করার নেই, একেবারে বা ক্ষতিগ্রস্ত, তাদের কিন্তু তারা, এবং আপনি কিন্তু দেখবেন এরা যারা অসহায় তারা কিন্তু সংখ্যায় কম। দেখেন, আশ্চর্য একটা বিষয়, ধানমন্ডির এরকম একটা জায়গায় রাস্তার পাশে আপনার মনে করেন ময়লার ভাঙ্গা, যেটা মানে এখান দিক দিয়ে গেলে জ্যাম লাগলে মাঝে মধ্যে দম বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, একদম ডিজাস্টার অবস্থা একদম। তা আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সুপ্রিয় অডিয়েন্স, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আর যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা আছেন, আর কেমন হচ্ছে আমার মোটো ব্লগ এই জার্নি। আপনারা কমেন্টস বক্সে জানাবেন মোটো ব্লগ জার্নিটা আপনাদের কেমন লাগছে। আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে তার মোটো ব্লগ বানানো যাবে না, হয়তো অন্য কিছু করতে হবে। মোটো ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে বলবো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা জানেন আমার ফোন চুরির পরে সাথে আমার মাইক্রোফোন গুলো, ব্যাগ, আমার পুরো ব্যাগটাই নিয়ে গিয়েছে, যেখানে আমার ব্লগিং এর যে অ্যাক্সেসরিজ গুলো ছিল, গ্যাজেট গুলো ছিল, সব নিয়ে গেছে। তো সেইখান থেকে আমি মোতালি প্লাজা থেকে আজকে আমি আরেকটা মাইক্রোফোন নিলাম, আগেরটার চেয়ে একটু ভালো ইমপ্রুভ কোয়ালিটি, ভয়েসটা যেন খুব ভালো হয় সেটা আমি এখনো ইউজ করিনি। উলানজি যে 12 আপনারা জানেন, উলানজির মাইক্রোফোন গুলো সাউন্ডের জন্য বেস্ট একটা মাইক্রোফোন, মানে আপনি মিডিয়াম বাজেটের মধ্যে খুবই ভালো একটা মাইক্রোফোন। অনেকে অনেক রিভিউ দিয়েছে। আমি জানি না আমার ক্ষেত্রে কেমন হয়। আপনারা কেউ ইউজ করে থাকেন উলানজি মাইক্রোফোন গুলো, আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। হ্যাঁ, আর এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি মোটো ব্লগ তৈরি করছি, এটা হচ্ছে আপনার ক্যান্ডিক মাইক্রোফোন, ওয়্যার মাইক্রোফোন, কেবল সহ আর কি। ক্যান্ডিক মাইক্রোফোন, আমি ফোনের হেডফোনটি খুলে নিয়ে আজকে প্রথমবারের মতো চেষ্টা করছি, দেখছি, ট্রাই করছি এটা দিয়ে কেমন ভয়েস আসে, কেমন কথা শোনা যায়, যে এটা ঠিক আছে কিনা।
যদি এটা ঠিক থাকে তাহলে এটা দিয়ে আমি কন্টিনিউ করবো, আর যদি ঠিক না থাকে আমি ওদেরকে বলেছি আর একটু ভালো কোয়ালিটির ওয়্যার মাইক্রোফোন আমাকে কালেক্ট করে দিতে। আমি তাদের কাছে বলেছি, তারা বলেছে আমাকে যদি আমরা পাই তাহলে আপনাকে কল দিব। নাম্বারটা চেয়েছিল, ভুল ক্রমে নাম্বারে দিয়ে আসতে পারি না, তবে আমি তাদেরকে তাদের কাছে খোঁজ খবর রাখবো। কারণ মোতালি প্লাজায় তারা একজন পাইকারি ব্যবসায়ী, তাদের কাছে অনেক ধরনের কালেকশন থাকে। এই যে দেখেন সাইকেল, ঢাকা শহরে কিন্তু সাইকেল এখনো মানুষ চালায়, সাইকেল দিয়ে যাতায়াত করে, সাইকেল দিয়ে চলাচল করে আর কি। সাইকেল কিন্তু একটা ঐতিহ্যবাহী বাহন। হ্যাঁ, তবে এই যেহেতু এগুলা মেইন রোডে অনেক সময় সিগন্যাল ছেড়ে দিলে গাড়ির স্পিড গুলা চায় জোরে যাওয়ার জন্য, সেজন্য কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। সেজন্য সাইকেল গুলো একটু সাবধানে চালাবেন। আমরা এখন ঠিক সংসদ ভবনের ফ্রন্ট দিয়ে আছি, সামনের দিক দিয়ে। সংসদ ভবনটা আপনারা যদি দেখতে চান, আমি কিছুটা মাথাটা অ্যাঙ্গেলে করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সংসদ ভবনটা যদি ক্যামেরায় দেখা যায় দেখে নিবেন। সংসদ ভবনের সামনে মোটামুটি একটা ছোটখাটো মেলার মতন হয়ে গিয়েছে। সন্ধ্যা নামলে এখানে মানুষ, কাপল, ফ্যামিলি এবং বন্ধু বান্ধব অনেকেই যারা ঘুরতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, সংসদ ভবনের সামনে ফটকে চলে আসে, সবাই জড়ো হয় আর কি, আড্ডা দেয়। তো এটা একটা ভালো দিক, কারণ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আর কি একটা জাতীয় একটা ভবন, যেখানে পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকে তারা এখানে বক্তব্য রাখে, প্রাইম মিনিস্টার তারা এখানে বক্তব্য রাখে দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে ওরা বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্ট করে। আমরা এখন খামারবাড়ি চলে এসেছি। খামারবাড়ি মোড়ে আমরা যেখান থেকে বিজয় সরণি রোডের দিকে টার্ন নিব। একটা সময় বাসে ঝুলে ঝুলে যেতাম, খুব কষ্ট হতো, মানে সেই সময়ের কষ্টগুলো মিস করি। মানুষ বলতে পারেন কষ্ট মিস করে, আসলে কষ্ট কিন্তু মিস করার জিনিস। আপনি যখন ভালো থাকবেন তখন কিন্তু আপনার অতীত যদি কষ্টের হয় তাহলে কিন্তু এটা ভেবে, যদি মনে হয় আপনার এটা ভেবে হাসি আসে, তাহলে মনে করবেন আপনার অতীতটা ছিল সুখময়। আর যদি অতীত ভেবে কান্না আসে তাহলে ধরে নিবেন আপনার অতীতটা ছিল কষ্টের, এটা আসলে সুখময় ছিল না, এটা আপনার জন্য ভালো ছিল না। মানুষ এটা নিত্য নতুন চেনা, যেটা মানে বাসে করে যখন যাবে, যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, এটাই একটা সিনারি। যখন মানুষের অফিস টাইম ছুটি হয়, কোচিং ছুটি হয়, স্কুল কলেজ এক সমানে ছুটি হইলে তখন বাসে, কারণ গণপরিবহন আমাদের ঢাকা সিটিতে অনেক কম আর কি, তারপরও অনেক মানুষ তো জায়গার তুলনায় অনেক মানুষ বসবাস করে, সেই কারণে কিন্তু গণপরিবহনের সেই তুলনায় কমাতে, আসলে ঢাকা শহর অনুসারে যতগুলা গণপরিবহন দরকার তার চাইতে বেশি আছে, কিন্তু বসবাস করে অনেক মানুষ, কিছুই তো করার নেই। তো সেই পরিকল্পনাতেই নগর পরিকল্পনাবিদরা গণপরিবহন নামে একটা সার্ভিস চালু করবে, সকল বাসকে একটা সার্ভিসের আওতায় নিবে। এটা তাদের প্ল্যান। তারা কতটুকু করতে পারবে দেখা যাক, সেটা কতটুকু সফল হয়। সবার জন্য ভালো হবে, জ্যাম মুক্ত একটা শহর হবে। কি জন্য সিগন্যাল? ও আচ্ছা, তারা পার হবে বলে। আমি কি জন্য সিগন্যালটা, লেডি পুলিশ তাও মনে আতঙ্ক ধরায় দেয় লেডি পুলিশ। কারণ বাইরে ভাই লেডিস পুলিশ যারা, তারা কথাই শোনে না, মামলা দিবে তো দিবেই, কথাই শুনতে চায়। তবে আমার ক্ষেত্রে একবারই হয়েছিল, আমি কনসিডারেশন পেয়েছিলাম, বলেছিলাম আমি যখন আমাকে আটকিয়েছিল কি একটা কারণে জানি মনে নেই, তখন আমি মেবি ব্লাড দিতে যাচ্ছিলাম, তো বলার পরে ছেড়ে দিয়েছিল আর কি। সেই ক্ষেত্রে মানুষ যেহেতু সেখানে লেডিস আর পুরুষ বলে কথা নাই, মন মানসিকতা হচ্ছে বিষয়, ছাড় দেওয়ার মন মানসিকতা। আবার কিছু লোক আছে এরা কোনো ছাড় দিতেই চায় না, ওদের মন ইচ্ছা, তাদের কাকে ছাড় দিবে না দিবে এটা তাদের ইচ্ছা। বাবা,
এত সিকিউরিটি, হাই হাই সিকিউরিটি কেন? ও, এটা তো প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে হাই সিকিউরিটি নিশ্চয়ই কোনো কারণ আছে। হাই সিকিউরিটি মুক্ত হতে পারলাম যেখান থেকে আমরা, হ্যাঁ, আটক ছিলাম মোটামুটি কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আটকের মতো নেই। তো রাস্তাটা কিন্তু এখন পুরো ফাঁকা একদম। ওই পাশটা দেখেন কিরকম জ্যাম লেগে আছে, কারণ ওদেরকে আটকে রেখেছে আর এই পাশটা ফাঁকা রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র ভিআইপি প্রোটোকলের কারণে, বুঝতে পেরেছেন? আমি দেখেন, জয়েন্ট বাংলাদেশ নেভি, যেটা এয়ারফোর্স অ্যাডভার্টাইজমেন্টের পুরাতন বিমানবন্দরের যে ফটক এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট। আবার এখানে আটকাই দিল নাকি? কারণ ভিআইপি প্রোটোকলের মধ্যে থাকতে থাকতে মানুষ অতিষ্ঠ। রাস্তা কিন্তু একদম আটকাই দিয়ে পুরো ফাঁকা করে ফেলছে, একদম একদম ফাঁকা। মানে কি বলে, আমার মনে হইতেছে কুড়িলে আমি 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবো, যে অবস্থা দেখতেছি রাস্তা। আমার মনে হইতেছে মানে 5 মিনিটের মধ্যে কুড়িল চলে যেতে পারবো, একদম ফাঁকা। এরকম বললাম না, ঢাকা শহরে পরিকল্পিত ভাবে যদি আপনি কিছু করেন সবকিছু সম্ভব। আপনি 10 মিনিট 20 মিনিট গাড়ি আটকে রেখে জাম মুক্ত হয়ে গেছেন, এটা মানে ভিআইপি দের জন্য সিস্টেম, কিন্তু সাধারণ মানুষের জন্য জাম মুক্ত করার জন্য কি সিস্টেম হতে পারে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ আপনি মাস্টার মাইন্ড, আপনি জনপ্রতিনিধি, আপনাকে, আপনার বুদ্ধি আছে বুদ্ধি জনগণ আপনাকে চুজ করে। সেখানে কিন্তু আপনি যদি ব্যর্থতার পরিচয় দেন তাহলে কিন্তু বারবার সুযোগ পাবেন না। অন্যায় করে জোর জুলুম করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের মনে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে এই দুনিয়াতে যদি বিচার না পান, পরবারে হলো বিচার পাবেন, বিচার আপনার হবেই। কেমন পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে যতদিন আদম এসেছে, যারা অন্যায়কারী জুলুমকারী ছিল এই জমিনের বুকে, পৃথিবীর জমিনে, তা হয়তো তাদের কিছু বিচার হয়েছে, আবার ওই কিয়ামতের পরও তাদের বিচার হবে। সেজন্য কিন্তু তারা কিন্তু শাস্তি ভোগ তারা করবেই, করছেই, কোনো না কোনো ভাবে তারা শাস্তি পাচ্ছে। আমরা স্বৈরাচার মুক্ত হওয়ার আগে অনেকবার বলেছিলাম সে কোনো এক সময় তার ফলের ভোগ করবে, সে কর্মের ফল ভোগ করবেই। সে কিন্তু ভোগ করছে, দেশে নাই, পালিয়ে গিয়েছে, পালিয়ে অন্য দেশে সে অবস্থান করছে। সেটা কিন্তু সে তার কর্মের ফল ভোগ করছে। এবং ভবিষ্যতে তার যেই সমস্ত কর্মকাণ্ড যা কিছু হচ্ছে এগুলো কিন্তু সবই প্রকাশ পাচ্ছে। আর সেই অনুযায়ী কিন্তু তার পানিশমেন্টও হবে। সেটা কিন্তু বড় ধরনের পানিশমেন্ট হবে, যেহেতু আন্তর্জাতিক আদালতে তার নামে মানে একেবারে বিচার দেওয়া আছে, মামলা করা আছে, ট্রাইব্যুনালও আছে। সেখানে অনেকেই আছে, তারা হয়তো তার সম্পর্কে রায় দিবে। কারণ অনেক কিছুই প্রমাণিত। আহ, এগুলো তো সে পরিবর্তন করতে পারবে না, যেগুলো সে তার নির্দেশ হয়েছে। সে এমনেরও কাজ করেছে, নিজে ফিজিক্যালি থেকে করেছে। এগুলো কিছু প্রমাণ মানুষের কাছে এখন চলে এসছে, মানুষও দেখতে পাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সে দেশটাকে ডিজিটাল বানাতে চেয়েছে, এই ডিজিটালের ফাঁদেই কিন্তু সে পড়েছে। এক সময় আমি অনেকের সাথে গল্প করেছি, যেই ডিজিটাল বানাচ্ছে দেশকে, এই ডিজিটালেই তাকে একদিন ধরবে। এই ডিজিটাল প্রযুক্তি তাকে একদিন মানে মানুষের কাছে ধরিয়ে দিবে এবং ধ্বংস করবে। দেখেন, সবকিছু বন্ধ করে দেওয়ার পরও মানুষ কিন্তু থেমে যায়নি। ডিজিটালাইজেশনের ফলে সবকিছু বন্ধ করে দিয়েছিল। মানুষ যারা বুদ্ধিমান তারা দূরে গিয়ে হলো নেটওয়ার্কের কোথাও না কোথাও, দেশের বাইরে থেকে হলো যেইভাবেই হোক বন্য নেটওয়ার্ক দিয়ে হলো ইউজ করে তারা সবকিছু প্রচার করেছে। যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক ছিল না ততক্ষণ একটা না একটা ব্যবস্থা করে তারা কিন্তু মানুষের কাছে নিউজ পৌঁছে দিয়েছে। সে আধুনিক যুগে এসে মানুষকে জিম্মি করে ফেলেছিল। সেইখান থেকে কিন্তু মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে তারা কিন্তু বের হয়েছে। হ্যাঁ, মানুষ যেই দিন 5ই আগস্ট তার পতন ঘটেছিল, পালিয়ে গিয়েছিল, সেই দিন আমি দেখেছিলাম
কোথা থেকে এত মানুষ আছে, কিভাবে এত মানুষ আছে? হয় না মানে কিছু জিনিস আছে না, আল্লাহ নিজেই এই করে দেয়। আমার কাছে মনে হয়েছে আল্লাহ নিজেই মানে এইখানে মানে মানুষগুলো এইভাবে পাঠিয়ে দিয়েছে। মানে কি বলে আশ্চর্য, সবকিছু বন্ধ ছিল, কোনো প্রকার মিডিয়াতে প্রচার করার বন্ধ ছিল, প্লাস হচ্ছে আপনার এই যে মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দিয়েছিল। তারপরে হঠাৎ করে খবর শুনলাম এই মানুষ ঢাকা শহর ঘেরাও করে ফেলেছে, চারদিক থেকে এত মানুষ আসতেছে, কোথা থেকে এত মানুষ আসলো মানে আল্লাহ আল্লাহ জানে ভালো করে আল্লাহ কিভাবে পাঠিয়েছে। কেউ কাউকে চিনে না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এরকম মানুষ হয়েছে। প্রচুর মানুষ এসেছিল, যার কারণে এই স্বৈরাচার বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। এখন সে যত কথাই বলুক না কেন, সে পদত্যাগ করেনি, এই সেই করেনি। আসেন, পদত্যাগ করেন নাই, দেশে আসেন, দায়িত্ব নেন, এবার বোঝেন কত ধানে কত চাল, এটা তো বুঝতে হবে আপনাকে। আগে দেশে আসেন না পারলে, দূর থেকে তো কালকাঠি নেড়ে লাভ নাই। আগেও তো অতীতে তো অনেক গভর্নমেন্ট ছিল, তারা দুর্নীতি করেছে, কিন্তু আপনি সর্বোচ্চ লিমিট ক্রস করে ফেলেছেন, মানুষকে মেরেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, অসহায় মানুষের উপর নির্যাতন করেছেন, যদি কেউ কোনো কথা বলেছে তাকে গায়েব করে দিয়েছেন, কত কিছু করেছেন। এগুলো আসলে আমি আসলে সাধারণ একজন মোটো ব্লগার আপনাদের সাথে থাকতে চাই, তাহলে এইসব আলাপ করলে আসলে রাজনৈতিক আলাপ হয়ে যায়। আমাকে মাফ করবেন, আমি সাধারণ মোটো ব্লগার হিসাবে মানে মুখের মধ্যে চলে এসেছে আর কি, নিজের চোখের সামনে দিয়ে দেখেছি তো, আহ সেজন্য একটু চলে এসেছে। নিজেদের ক্ষতিগ্রস্ত কিভাবে হয়েছি, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেগুলো তো বলে শেষ করতে পারবো না, সেজন্য মাঝে মধ্যে বুকের কষ্টটা মুখ দিয়ে চলে আসে। অনুগ্রহ করে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করবো এই ধরনের আলোচনা না করার জন্য। তা আমরা বনানী ক্রস করেছি, এই তো বনানীর সামনে যে এলিভেটেড ওয়ে এক্সপ্রেস ওয়েটা বাম পাশ দিয়ে চলে গিয়েছে, যেটা দিয়ে কুড়িল হয়ে একেবারে এয়ারপোর্ট। অনেক একটা শর্ট রুট, মানে মানুষ জ্যাম মুক্ত থাকার জন্য বাইক এখনো মানে অ্যালাউ করেনি। যদি বাইক অ্যালাউ করতো তাহলে খুবই ভালো হইতো। বাইকারদের জন্য একটা ক্ষোভ, এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত বাইকাররা উঠতে পারেনি। বাইকে অনুমতি দিলে অনেক ভালো হতো। ফ্ল্যাগশিপ টাইপের যেই ফোনগুলো আছে, আপনারা সেই সমস্ত ফোন ইউজ করবেন মোটো ব্লগ, যে কোনো ব্লগের জন্য। নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার দেখা গেল ব্লগ করলেন, ব্লগটা আসলে মানে হাঁটতেছেন কাঁপতেছে, সেজন্য ব্লগটা দেখতে ভালো লাগছে না। অনেকের ভাগ্য ভালো, মানে নর্মাল ভিডিও যাই হোক, যে কোনো ভিডিও দেয়, প্রচুর ভাইরাল হয়। আমি আসলে চেষ্টা করে যাচ্ছি, সহজেই এখনো আমার কোনো ব্লগ ভাইরাল হয়নি। একটা রিলস ভাইরাল হয়েছিল, যেটা 13 মিলিয়ন ফেসবুকে। ইউটিউবে এখন পর্যন্ত আমার ভিডিও তেমন ভাইরাল হয়নি, কোনো ভাইরাল হয়নি, প্রায় 10,000, 11,000, 12,000 এরকম ভিউ হয়েছে ভিডিও, কিন্তু কোনো ভাইরাল হয়নি আর কি। তো সেই জন্য চেষ্টা করে যাচ্ছি, আশা করি করতে করতে এক সময় ইমপ্রুভমেন্ট পাবো, ইমপ্রুভমেন্টের সাথে সাথে ভাইরালও হবে ইনশাল্লাহ, আশা করি আর কি এটা হবে। চেষ্টা চালিয়ে যাই, সমস্যা কি, না হলে নাই। এতে করে তো আমি এমন না যে সবকিছু বাদ দিয়ে এটাই করতেছি, পাশাপাশি করতেছি। চেষ্টা চালাইতে সমস্যা কি? আমি তো আর এই অবস্থায় অন্য কোনো চেষ্টা করতে পারতেছি না। আমি যদি এই অবস্থায় অন্য কোনো কাজ করি তাহলে তো আমার কাজও হবে না। তো এটা আমি যাচ্ছি, চলাফেরার মধ্যে আছি, সেখান থেকে আমি একটা মানে আমার যে ডেইলি লাইফ, সেখান থেকে আমি কিছু সিনারিও আমি রেকর্ড করে আপনাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার তেমন সময় লাগছে না, আমি জাস্ট তেমন কোনো এডিটিং এর সময় লাগছে না। ফ্রি টাইমে আমি শুধুমাত্র ঠিকঠাক করে দিয়ে আমি মোটামুটি আপনাদের সামনে আপলোড করে দিচ্ছি। সেটা যদি মনে হয় আপনার দেখার মতন কোনো কন্টেন্ট, তাহলে দেখবেন। কাউকে তো জোর করার বিষয় না। বর্তমানে যে সমস্ত কন্টেন্ট তৈরি হচ্ছে, অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে, অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট বানানো হচ্ছে। যার যেটা ভালো লাগতেছে সে সেটাই দেখতেছে, সেখানে কাউকে জোর করার কিছু নেই, টানাটানির কিছু নেই। সেই জন্য আমি বলবো, অডিয়েন্স তো যার যার হাতে। আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন, অডিয়েন্স অটোমেটিক্যালি পাবেন। অডিয়েন্স আপনার কাছে কিছুই না, অডিয়েন্স অটোমেটিক চলে আসবে। অনেকে বলে না, সফলতার পিছনে না ভেগে তুমি এমন ভাবে কাজ করবা সফলতা তোমার পিছনে ভাগবে।
সফলতা তোমার জন্য, অর্থের পিছনে না ছুটে তুমি কাজের পিছনে সফলভাবে সঠিকভাবে কাজ করো, অর্থ তোমার পিছনে ঘুরবে। কোনো মেয়ের পিছনে না ঘুরে তুমি তোমার লাইফটাকে এমন ভাবে সেটেল করো, মেয়ে তোমার পিছনে ঘুরবে। তোমার কাজ প্রত্যেকটা জায়গায় তোমাকে মানে খুব ভালোভাবে করতে হবে। আমি চেষ্টা করছি, আমার এখনো বেস্ট হয়নি, আমি বলবো না যে এখনই বেস্ট হয়ে গিয়েছে, আসলে কিছুই না, আমি চেষ্টা করে যাচ্ছি, ট্রাই করছি। হ্যাঁ, ট্রাই করে যাচ্ছি, দেখি কোনো এক সময় করতে করতে কতটুক যেতে পারি, এগোতে পারি, আর কতটুক আপনারা আমাকে সাহস যোগাতে পারেন। যদি সাহস আপনারা আমাকে জুগিয়ে দেন তাহলে তো কথাই নাই। তো চলে এসেছি কথা বলতে বলতে আমরা কুড়িলে। এখন কুড়িলের পাশ দিয়ে যাব, দেখি পরিচিত কাউকে যদি পাই তাহলে তাকে লিফট দিব, না হলে একা একাই যাব। শরীরটা খুবই খারাপ আজকে, নাক টাক বন্ধ হয়ে গেছে, বুক ব্যথা করছে, শরীরটা আসলেই খারাপ, শরীরটা ভালো নেই আর কি। আজকের জন্য ব্লগটি শেষ করে নিচ্ছি। সবাই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সব সময় পাশেই থাকবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।